এটা হলো কোচবিহার রাজবাড়ি। আমরা কোচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই মূর্তিগুলো হলো মদনমোহন মন্দিরে রক্ষিত শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম অবতারের রূপ। আমরা ধাবায় বসে খাওয়া দাওয়া সারছিলাম, এরপর আমরা রওনা দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের মদনমোহন মন্দির চত্বরে। এই মন্দিরের চারপাশটা দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমরা রাস উৎসবের সময় এই মন্দিরে এসেছিলাম। এখন কিন্তু বেলা 2টো বাজে। দেখো, মন্দির চত্বরে এখন সেরকম ভিড় না থাকলেও মোটামুটি কিন্তু লোক সমাগম যথেষ্টই হয়েছে। এখন সূর্য মাথার ওপরে, সুতরাং এই ভর দুপুরে অনেকেই আসেনি। রাত্রি হলে কিন্তু এখানে ভিড় কিন্তু লক্ষণীয় থাকে। দেখা যাচ্ছে এখন 10:45 বাজে। আমরা শিলিগুড়িতে রওনা দিলাম কুচবিহারের উদ্দেশ্যে। কুচবিহার রাসমেলায় বহু বছর যাই না, দেখি কুচবিহার রাসমেলার কতটা পরিবর্তন হয়েছে। প্রায় 40 বছর পর যাচ্ছি এই কুচবিহার রাসমেলায়। শিলিগুড়ি থেকে কোচবিহার যেতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। কিন্তু আমাদের একটু সমস্যাজনিত কারণেই আমাদের পৌঁছাতে প্রায় 4 ঘন্টা লেগে গিয়েছিল। এই রাস্তা কিন্তু ট্রেন, বাস বা প্রাইভেট কারে করেও যাওয়া যায়। কেউ কেউ মোটর বাইক নিয়েও কিন্তু ওই জায়গায় পৌঁছে গিয়েছে দেখলাম। আমরা এখন চলেছি জলপাইগুড়ির নবনির্মিত হাইকোর্টের পাশ দিয়ে, তাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমরা বাই রোড কারে করে এই রাস্তায় রওনা দিয়েছিলাম, কিন্তু অনেক দিন পর এই রাস্তায় এলাম, দেখলাম রাস্তাগুলো সত্যি আগের তুলনায় খুবই সুন্দর হয়েছে। আর চারপাশে কিন্তু সুন্দর ধান পেকে পেকে রয়েছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমরা এখন ঝাজাঙ্গি বলে একটা জায়গা রয়েছে, এখানে পৌঁছে গেছি। এখানে আমরা একটু টি ব্রেক নিচ্ছি। এটা একটি লাইন হোটেল, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের টিফিন বা ভাত যাই চাও না কেন সবই পাওয়া যায়। কিন্তু আমরা সঙ্গে করে টিফিন নিয়ে এসেছিলাম, তাই এখানে এসে আমরা একটু চায়ের অর্ডার দিলাম। আর আমরা কিন্তু সংখ্যায় 4 জন ছিলাম। তার মধ্যে পাপড়ি, যে আমাদের আরেকজন বান্ধবী, সেই কিন্তু বাড়ি থেকে পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ এগুলো বানিয়ে নিয়ে এসেছিল। সেজন্য রাস্তায় আমাদের আর খাবার কিনে খেতে হয়নি। তবে আমরা যে বয়সে এসে পৌঁছেছি, আমাদের মধ্যে মোটামুটি সকলেই কিন্তু বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তাই আমাদের এই ব্যবস্থা। বাড়ি থেকে আনা খাবার দিয়েই কিন্তু আমাদের সকালের টিফিনটা কিন্তু সাঙ্গ হলো। যদিও এখনও সারাদিন পড়ে রয়েছে, খাবো না বললেই তো আর চলবে না, অবশ্যই এরপরে আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছিল। এই ঝাজাঙ্গির ধাবা থেকে বেরিয়েই আমাদের গাড়ি ছুটে চলল চ্যাংড়াবাঁধা হয়ে কোচবিহারের দিকে। আর রাস্তায় যেতে যেতে আমাদের নজরে পড়ল কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা বাংলাদেশ আর ভারত বর্ডার। এই যে এই কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা যে অংশটা দেখতে পাচ্ছ, ওপারে হলো বাংলাদেশ, আর এপারে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো ইন্ডিয়ার রাস্তা। কি অদ্ভুত না, একটা কাঁটাতারের বেড়া দুদেশের মানুষকে একেবারে আলাদা করে দিয়েছে। ভাবলেও কিন্তু ভীষণই অবাক লাগে। কোনো এক সময় এই বাংলাদেশ আর ভারতবর্ষ ছিল অবিভক্ত বঙ্গদেশ। এখন দেখো, তারা আলাদা আলাদা স্বতন্ত্র আলাদা আলাদা দেশ। চ্যাংড়াবান্ধার এদিকে রাস্তাগুলোও দেখলাম ভীষণই সুন্দর হয়েছে। এদিকে ফালাকাটা রাস্তাগুলোও খুবই সুন্দর হয়েছে। অনেক দিন পর এসে যেন মনটা ভীষণ ভালো হয়ে গেল। এদিকে রাস্তার ধারে সব পাকা ধান, অসম্ভব সুন্দর লাগছিল। আমরা চারিদিকের শোভা পর্যবেক্ষণ করতে করতে আমরা কিন্তু একসময় পৌঁছে গেলাম কোচবিহারে। আর আমাদের কোচবিহারে এসে পৌঁছাতে মোটামুটি সময় লেগেছিল 4 ঘন্টা। আগেই বলেছি, আমাদের বিশেষ অসুবিধার কারণে আমরা একটু ঘুরে এসেছিলাম, সেই কারণেই আমাদের সময়টা একটু বেশি লেগেছিল এবং রাস্তায় আমরা একটু দাঁড়িয়েও ছিলাম। এ দেখো, আমরা কিন্তু কোচবিহার পৌঁছে গেছি। পৌঁছেই নজরে পড়ল রাস্তার দুধারে বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে নিয়ে দোকানিরা বসে রয়েছে। কিন্তু যেহেতু আমরা বেলা 2টোয় পৌঁছেছিলাম, সেই জন্য এখানে কিন্তু পৌঁছানোর পর দেখলাম কোনো দোকানেই কিন্তু তেমন ভিড় নজরে পড়ছে না। এর কারণ হলো এখানে কিন্তু
সন্ধ্যাবেলাতে প্রচণ্ড ভিড় হয়, এত ভিড় থাকে যে ভিড় ঠেলে ভেতরে ঢোকা যায় না। এই যে আমরা এখন মদনমোহন মন্দিরে ঢুকছি, এই বাঁশের গেটের ভেতর দিয়ে আমরা এই যে মন্দিরে প্রবেশ করছি। এই গেট দিয়ে প্রবেশ করতে হলো, কিন্তু বেরোবার সময় কিন্তু আমাদেরকে এই গেট দিয়ে বেরোতে দেওয়া হয়নি, অন্য আর একটা গেট রয়েছে সেদিক দিয়ে কিন্তু বেরোতে হবে। ভেতরে ঢুকেও দেখলাম খুব যে একটা ভিড় তা কিন্তু নয়, তাই মোটামুটি লোক সমাগম হয়েছে, যাওয়া যাচ্ছে বা ঘুরে ঘুরে কিন্তু দেখা যাচ্ছে। এই মন্দিরে প্রবেশ করতেই নজরে এলো রাসচক্র বানানো রয়েছে, আর সবাই সেই রাসচক্রটি ধরে ঘোরাচ্ছে। কোচবিহার শহরের মদনমোহন মন্দিরটি কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এটি কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কর্তৃক 1885 থেকে 1889 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এবং এখানে প্রভু মদনমোহন ছাড়াও মা কালী, মা তারা এবং মা ভবানীও পূজিত হন। মন্দিরটি ভক্তি ও আধ্যাত্মিকভাবে একটি কেন্দ্র এবং এখানে বিশাল রাসমেলা অনুষ্ঠিত হয়, যা কোচবিহারের একটি জনপ্রিয় উৎসব। এই মন্দিরটিতে শ্রীকৃষ্ণ পূজিত হলেও এখানে কিন্তু রাধার কোনো রকম বিগ্রহ নেই। এই মন্দিরটির চারপাশে শ্রীকৃষ্ণের নানা রকম মূর্তি দিয়ে সাজানো রয়েছে। সামনেই রয়েছে পুতনা রাক্ষসীর বিরাট মূর্তি, আর শ্রীকৃষ্ণ তার স্তন পান করতে গিয়ে তাকে কামড় দিয়ে কিন্তু মেরে ফেলেছিল, এটা আমরা সবাই জানি। এছাড়াও আর শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের বিগ্রহ, তার যে বেড়ে ওঠা সমস্ত ক্রিয়াকলাপ, বিভিন্ন রকম বিগ্রহ তৈরি করে তা জনসাধারণের জন্য রাখা রয়েছে। এই মন্দিরের চারপাশেই কিন্তু এই ধরনের নানা রকম বিগ্রহ স্থাপন করা রয়েছে। এই যে এখানে সামনে রয়েছে হনুমানজির বিগ্রহ, আরও বিভিন্ন ধরনের বিগ্রহ দিয়েই কিন্তু গোটা মন্দির চত্বরটা ঘেরা রয়েছে। এখানে দেখো দেখাচ্ছে যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছে তার দুষ্টুমির জন্য। এই ধরনের বিভিন্ন রকম মূর্তি দিয়ে এই মন্দির চত্বরের চারপাশ সুন্দর করে সাজানো রয়েছে। লক্ষ্মী পুজোর ঠিক 1 মাস পরে যে পূর্ণিমা আসে, অর্থাৎ গুরু নানকের জন্মদিন আমরা যে পূর্ণিমাতে পালন করে থাকি, এই পূর্ণিমাতেই কিন্তু রাস উৎসব সূচনা হয়। এই রাসমেলা চলে প্রায় 15 দিন ধরে, এরপরেও কিন্তু ভাঙা মেলা বেশ কয়েকদিন থাকে। এসে যে আমার এক মেয়ে সমতুল্যই মুক্তিরানীর সঙ্গে দেখা হলো। মুক্তিরানীর ফ্যামিলি কই কই মানু কই দেখি, মানুকে দেখি, মানুর বোন কই কই বুনু কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ঘোরো তোমাদের মতন করে, আমরা ঘুরি একটু আমাদের মতন করে। টাটা। বর্তমান মদনমোহনের মূর্তিটি ধাতু নির্মিত, আর এই মূর্তিটি কিন্তু মন্দিরের ভেতরেই থাকে। এখন দর্শনার্থীদের সুবিধার জন্য মূর্তিটিকে বাইরে স্থাপনা করা হয়েছে এবং পাশে কিন্তু দেখলাম প্রহরীর ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরে যে বড় দেবীর প্রতিমা রয়েছে সেটি কিন্তু সজনে কাঠ দিয়ে তৈরি, সেটিরও কিন্তু পুজো করা হয়। এই মন্দিরে যে সমস্ত বিগ্রহগুলি রয়েছে সবই কিন্তু অত্যন্ত মূল্যবান এবং ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসাবে বিবেচিত হয়। এই রাসমেলা কিন্তু বিরাট একটা মাঠকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসে দোকানিরা। এছাড়াও দেখলাম পাশে একটা স্টেডিয়াম মতো রয়েছে, সেখানেও দেখলাম প্রচুর দোকান এসেছে। এত বড় মেলা যে ঘুরে কিন্তু শেষ করা যায় না। এ দেখো এখানে বিশ্ব সরসজ্জায় শায়িত রয়েছে, এখানে সুন্দরভাবে পুতুল দ্বারা এগুলোকে দেখানো হয়েছে। পাশে দেখলাম আবার দুর্গা মূর্তি রয়েছে একটা, সম্ভবত এই মূর্তি কিন্তু এই মন্দিরে পূজিত হন। এটাকে সম্ভবত জনসাধারণের দেখার জন্যই বাইরে রাখা হয়েছে। দেখো বেশ সুন্দর একটা মূর্তি।
সম্ভবত এই মেলাকে কেন্দ্র করেই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আর এই প্রতিযোগিতায় দেখো বিভিন্ন ধরনের সব রাজাদের ছবি অঙ্কন করেছিল সব ছোট বড় শিল্পীরা, সেগুলোই কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। বেশ ভালো লাগলো এই পরিচালনা। সেদিন কিন্তু ভীষণ সূর্যের তেজ ছিল, তাই ঘুরতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আমাদের হাতে সময় কম ছিল। আমরা 2টোর সময় ওখানে পৌঁছেছিলাম। আমরা খুব বেশি সময় কিন্তু সেই মেলা প্রাঙ্গণে থাকতে পারিনি। আমরা মদনমোহন মন্দির ঘুরে আমরা চলে গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে। খুব বেশিক্ষণ নয়, সেখানে ঘণ্টাখানিক সময় আমরা ছিলাম। দেখো ছোট বড় সব ক্ষুদে শিল্পীরা আঁকাগুলো এঁকেছে। আঁকাগুলো কিন্তু সত্যি নিঃসন্দেহ ভীষণই ভালো হয়েছে। কেউ বা কোচবিহার রাজবাড়ি এঁকেছে, কেউ বা রাজবংশের কোনো নৃপেন্দ্র নারায়ণের ছবি বা ওই রাজবংশের কারো ছবি এঁকেছে। দেখো ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর প্রত্যেকটা ছবির গায়েই কিন্তু কে এঁকেছে এবং সে কোন ক্লাসে পড়ে সেটা লেখা রয়েছে। এই আঁকাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আঁকা বেশ ভালো, বেশ নজর কাড়ার মতো ছবিও কিন্তু রয়েছে। ভীষণই ভালো লাগলো ছবিগুলো দেখে। আমি বেশ অনেকটা সময় কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম আর ঘুরে ফিরে সব ছবিগুলো দেখছিলাম, আর কোন ক্লাসের ছেলেমেয়েরা এগুলো এঁকেছে তাদের নামগুলো পড়ে পড়ে দেখছিলাম। ভীষণই ভালো লাগছিল। এত ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর ছবি অঙ্কন করেছে, এত সুন্দর সত্যি না। দেখো আমি তুলে এনেছি ছবিগুলো, এত ভালো লাগছে বলার না। এই ছোট ছোট শিশুদের মধ্যেও কিন্তু কত প্রতিভা লুকিয়ে রয়েছে। হয়তোবা এরাই একদিন কোনো ভালো জায়গায় পৌঁছে যাবে। সত্যি ভীষণ সুন্দর ছিল এই ছবিগুলো। এই দেখো আমার পেছনে কিন্তু এই দেখো আরও কতগুলো ছবি রয়েছে। এখানে ছবিগুলোও কিন্তু ভীষণই সুন্দর। পেছনে কিন্তু সব বাচ্চাদের সব আঁকা, রাজার সব বিভিন্ন ধরনের পিকচার। আমরা মহারাষ্ট্রকে দেখছি, হ্যাঁ সে তো দেখবেন, আপনারা পুরানা লোক। মদনমোহন মন্দিরের সামনেই বেশ সুন্দর করে খানিকটা জায়গা আলপনা দেওয়া হয়েছে, আর ঠিক তার মাঝখানে একটা গোপাল ঠাকুর বসিয়ে রাখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, আর চারপাশে সুন্দর করে গাছ দিয়ে সাজানো রয়েছে। প্রচণ্ড সূর্যের তেজ, তাই এই তেজের থেকে বাঁচাবার জন্য এ দেখো সামনে হলুদ রঙের একটা শামিয়ানা টাঙানো রয়েছে। ঠিক তার পেছনেই কিন্তু এই শ্রীকৃষ্ণের যে বিগ্রহ সেটা রাখা হয়েছে। তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই মন্দিরের চারিদিকেই কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় মন্দির তৈরি করা রয়েছে। প্রধান মন্দির ওই একটি, তাছাড়া ছোট ছোট করে আরও মন্দির তৈরি করা রয়েছে। এই সামনের এই মন্দিরটাই কিন্তু মদনমোহনজির প্রধান মন্দির, এখানেই মদনমোহন অধিষ্ঠিত। মন্দিরের একটা পাশ তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, এই যে আর একটা পাশেও কিন্তু বিভিন্ন ধরনের বিগ্রহ দিয়ে সুন্দর করে সজ্জিত রয়েছে। বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের মূর্তিও রয়েছে। এ দেখো এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। আর এই যে ডান পাশে এই জায়গাতে দেখলাম অনেকগুলো এখন ধাতব নির্মিত, তো অবশ্যই, কিন্তু এটা কি ধাতু, পিতলের মতো লাগলো। এখন পিতল না অন্য কোনো ধাতুর সেটা ঠিক বুঝতে পারলাম না। এই যে এখানকার প্রত্যেকটা মূর্তি কিন্তু ধাতব নির্মিত। সুন্দর করে লেখা রয়েছে সেই মূর্তিগুলো যে কি মূর্তি, এটার মডেলগুলো কি। কোনো মূর্তির সামনেই লেখা আছে নৃসিংহ অবতার, কোনো মূর্তির সামনে লেখা আছে পরশুরাম অবতার। অর্থাৎ শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপে জন্মগ্রহণ করেছিলেন, এগুলো তারই নিদর্শন। এই পাশে একটা মন্দির রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরটা ভীষণই অন্ধকারচ্ছন্ন ছিল। আর তার পাশে কিন্তু আরও কিছু ছবি, আঁকা ছবি টাঙানো রয়েছে। আর সামনে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী, যেগুলো সাজিয়ে রাখা হয়েছে মডেল হিসাবে। খুব সুন্দর। শুধুমাত্র যে আঁকা ছবি তাই নয়, এখানে দেখলাম বিভিন্ন ধরনের
দীঘার জগন্নাথের মন্দির কেউ তৈরি করেছে, কেউ পুরীর জগন্নাথের মন্দির তৈরি করেছে, কেউ এই মদনমোহন মন্দির তৈরি করেছে কাঠ দিয়ে। বেশ বিভিন্ন ধরনের মডেল তৈরি করে এখানে সাজানো রয়েছে। আর এগুলো কিন্তু সব ছোট ছোট ছেলেমেয়েরাই কিন্তু তৈরি করেছে। ছেলে মেয়েদের এইভাবে আগ্রহ দানের জন্য সত্যিই ভালো লাগলো, কারণ ওই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেই কিন্তু অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। আমি কিন্তু অনেকটা সময় ধরেই এখানে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে এই সমস্ত জিনিসগুলো দেখছিলাম। ভীষণই ভালো লাগছিল, কারণ আমার বরাবরই এই সমস্ত জিনিস দেখতেও ভালো লাগে এবং যারা এগুলো তৈরি করে তাদেরকে উৎসাহিত অবশ্যই করা উচিত। এটাও কিন্তু একটা হস্তশিল্প, কেউ তৈরি করেছে। এই মন্দিরের চারপাশটাই কিন্তু এইরকম বিভিন্ন ধরনের হস্তশিল্পের সব কাজ করে রেখেছে বাচ্চারা, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগলো। এদিক থেকে বেরিয়ে এসে আবার রাসচক্রের সামনে দিয়ে একটু ঘুরে আমরা বাইরে বেরিয়ে এলাম। রাস্তার পাশেও কিন্তু বের হবার সময় দেখছি এই মূর্তিগুলো দিয়ে সাজানো রয়েছে। আগেই বলেছি যে পথে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম সেই পথ দিয়ে কিন্তু আমাদের বাইরে বেরিয়ে আসতে দেয়নি, তাই আমরা ওই যে পথে ঢুকেছিলাম সেই পথের কাছে গিয়ে আবার সেখান থেকে আমাদের ফেরত আসতে হলো, যেই পথ দিয়ে সবাই বাইরে বেরোচ্ছে সেই দিকে। আর সেদিকে আসতে গিয়েই কিন্তু এই মূর্তিগুলো চোখে পড়ল। আমরা ঘণ্টাখানিক মেলাতে ঘুরেছিলাম। মদনমোহন মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বৈরাগী দিঘি। এই যে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বৈরাগী দিঘির সামনে। এই দিঘিটাও কিন্তু খুব একটা ছোট কিন্তু নয়, আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর রয়েছে একটা সুন্দর শান বাঁধানো ঘাট। এই দিঘির ওপরেও সামনের দিকেও কিন্তু প্রচুর দোকান সাজিয়ে নিয়ে বসেছে। এখন কিন্তু প্রচণ্ড রৌদ্রের তাপ, আমরা এখানে দাঁড়াতে পারছিলাম না। বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। তবে এই রাসমেলায় গেলে তোমরা কিন্তু হাতে একটা দিন সময় নিয়ে যেও, কারণ একটা দিন ওখানে না থাকলে তোমরা কিন্তু পুরো রাসমেলাটা ঘুরে শেষ করতে পারবে না, কারণ রাসমেলাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে বসে। এখানে তুমি বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পাবে, কিন্তু এই দিন আমরা এত অল্প সময়ের জন্য গিয়েছিলাম, সেই জন্য সব কিছু কিন্তু ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা মদনমোহন মন্দির এবং কোচবিহার রাসমেলা দুটো মিলিয়ে আমরা ঘন্টা দুয়েক সময় ছিলাম, কিন্তু এই মেলা ঘোরার জন্য এই সময়টা কিন্তু খুবই সামান্য। তাই তোমাদের বলছি তোমরা অবশ্যই একটা দিন হাতে করে যেও, যেন ওখানে থেকে তোমরা ঘুরতে পারো, তাহলে তোমরা মেলাটা মোটামুটি ঘুরে শেষ করতে পারবে। আর এই যে আমরা যেহেতু এই যে এখন 3টের সময় দেখো মেলার চিত্র, এখন কিন্তু একদম ভিড় নেই। এই ভিড়টা শুরু হয় ঠিক সন্ধ্যা থেকে। যদিও আমার খুব একটা ভিড়ের মধ্যে মেলা ঘুরতে ভালো লাগে না, তাই ফাঁকা ফাঁকা ছিল জন্য আমার জন্য ভালোই হয়েছিল, কারণ এই ভিড় আমাকে খুব অস্বস্তিতে ফেলে। তবে তোমরা যদি ভিড় ভালোবাসো তাহলে অবশ্যই তোমরা সন্ধ্যার দিকে আসবে, আর যদি মনে করো যে না ফাঁকা ফাঁকা টাইমে আমরা একটু ঘুরতে চাই, তাহলে তোমরা কিন্তু দুপুরের দিকেই তোমরা মেলাতে চলে এসো। নাহলে কিন্তু এখানে এতটাই ভিড় হয়, এই ভিড়ে কিন্তু এখানে প্রবেশ করা কিন্তু সত্যিই ভীষণ কষ্টকর ব্যাপার। এই মেলাতে দেখলাম বিভিন্ন ধরনের দোকান এসেছে, বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিস। তারপর এখানে দেখলাম বিভিন্ন ধরনের ডালের বড়ি, আচার, পাঁপড়, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস সব নিয়ে এসেছে। আমরাও কিছু কিছু জিনিস অবশ্য এখান থেকে কিনেছি, প্রয়োজন না থাকলেও কিনেছি, কারণ এখানকার স্মৃতিচিহ্ন হিসাবে। এখানে দেখলাম 100 টাকার ব্যাগ, 100 টাকার সোয়েটার বিক্রি হচ্ছে, তবে সেগুলোর কোয়ালিটি কীরকম হবে জানি না। এগুলো কি তোমরাই বানাও নাকি ভেজে নিয়ে ইয়ে করো, ডাল বানাও? বড়িও তোমরাই দাও নিজেই?
দেখে নিয়ে হস্তশিল্প তো তোমাদের এখানে সব হস্তশিল্প, ওই যে গয়না গয়না। আচ্ছা আচ্ছা, দেখি বাড়িতে নিয়ে খেয়ে দেখি কেমন। ব্যাগ আছে কি? ওইটা ওইটা হস্তশিল্প মনে হয়। আমাদের এখানে পাওয়া যাচ্ছে শুধুমাত্র 10 টাকা এবং 20 টাকার বিনিময়ে বিভিন্ন জুয়েলারি আইটেম। আমরা বিভিন্ন দোকান ঘুরে আমরা এই দোকানটায় এসে পৌঁছেছিলাম এবং দেখলাম এখানে বেশ সুন্দর কুর্তি, সালোয়ার কামিজ টাঙানো রয়েছে। আর এগুলো দেখেই কিন্তু আমরা কিনবো কি কিনবো না তাও দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা দাদা, ওই যে দেখেন দাদা, ওই যে ওইটা একটু নামান তো, ওই যে না এই পাশে ওই যে হ্যাঁ 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 দেখ নামান, হ্যাঁ দেখি। এই দোকানে কুর্তিগুলো সুন্দরই ছিল, আমাদের পছন্দও হয়েছিল, তাই আমরা প্রত্যেকেই কিন্তু এখান থেকে 3-4টে করে কুর্তি নিয়েছিলাম এবং আমার নাতনির জন্য একটা চুড়িদারও কিন্তু ওখানে আমার পছন্দ হয়ে গিয়েছিল। সেটা নিয়ে আমরা সেখান থেকে রওনা দিলাম কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। আর এই সময় কিন্তু টুকটাক দেখলাম লোক সমাগম হচ্ছিল, আস্তে আস্তে মেলাতে ভিড় দেখা যাচ্ছিল। আর আমাদের গাড়িটা কিন্তু ভেতরে ঢুকতে পারেনি, তাই শহর থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল, তাই আমরা সেই গাড়িতে এসে উঠে পড়লাম এবং আমরা এসে পৌঁছালাম কোচবিহার রাজবাড়ির সামনে। তখন ঘড়িতে বাজে বিকেল 4:15 এবং গেটের সামনে গিয়েই জানতে পারলাম যে এখন আর ভেতরে প্রবেশ করা যাবে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই এখানে ভেতরে প্রবেশ করার অনুমতি রয়েছে। আমি টাইম টেবিল তাদেরকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা কোনো রকম টাইম টেবিল বলতে চাইলো না, বলল না আমাদের সেরকম কোনো টাইম টেবিল নেই, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কেই আমরা ধরে চলি। সূর্যাস্তের পর এখানে এলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আর এখানে ঢুকতে 25 টাকা করে টিকিট লাগে। ভেতরে কিন্তু সংগ্রহশালা রয়েছে, সেটাও ঘুরে দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণেই কিন্তু আমরা এই দিন ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকেই আমরা দরজার ফাঁক দিয়ে এই কোচবিহার রাজবাড়ির ফটোগ্রাফি করে নিলাম। এবং এরপর আমাদের সকলেরই প্রচণ্ড খিদে পেয়েছিল এবং আমরা তখন তার পাশেই রাজবাড়ি হেসেলে এসে ঢুকলাম। এখানে যখন পৌঁছালাম তখন ঘড়িতে 5টা বাজে, তাই এই সময় কিন্তু আমরা কেউই আর ভাত খেতে রাজি ছিলাম না। কিন্তু এই রেস্টুরেন্টে এসে জানতে পারলাম এদের লিস্টে যদিও অনেক কিছুই দেওয়া ছিল, কিন্তু শুকনো টাইপের কোনো খাবারই এখানে পাওয়া যাবে না, ভাত, ফ্রাইড রাইস এগুলোই পাওয়া যাবে। রেস্টুরেন্টটা ছোটোখাটো হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখানে যে সমস্ত স্টাফরা রয়েছে দেখলাম বেশিরভাগই মেয়ে। এই রেস্টুরেন্টে বসে থাকাকালীনই এখানে আমাদের পরিচিত আর এক ফ্যামিলি এসে ঢুকলো, যে নাকি পাপড়ির জা, এই যে পাপড়ি তার জায়ের হাতটা চেপে ধরেছে, পাপড়ির জা এবং তার আরও ফ্যামিলির সব মেম্বাররা, তাদের সঙ্গেও এখানে এসে দেখা হয়ে গেল, ভালোই লাগলো। সবাই মিলে একসঙ্গে খানিকক্ষণ গল্পগুজব করলাম এবং এর ফাঁকেই কিন্তু আমরা খাবারের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম। তবে এখানে খাবারের দামটা দেখলাম তুলনামূলকভাবে কিন্তু কমই। এখানে ফ্রাইড রাইস আর 4 পিস করে চিলি চিকেন দিয়েছিল আর স্যালাড 160 টাকা করে নিয়েছিল। আমি যদিও চিকেন খাই না, সেই জন্য আমি পনির আর পোলাও নিয়েছিলাম, তার দামও কিন্তু একই ছিল। তবে আমাদের শিলিগুড়িতে কিন্তু এই রেটে এইভাবে খাবার কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, খাবারের টেস্টটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর খাবারের পরিমাণও যা ছিল তা একজনের জন্য অনেকটাই বেশি, কারণ একজনের খাবার নিয়ে কিন্তু আমাদের খেতে কিন্তু বেশ কষ্ট হয়েছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বাইরে বেরোলাম তখন দেখলাম বেশ অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে তখন 6:15 বাজে। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সাগর দিঘির পাড়ে এসে কিছুই দেখতে পেলাম না, তখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তাই দিনের বেলা থাকলে তোমাদের সাগর দিঘি চারপাশটা একটি ঘুরিয়ে দেখাতে পারতাম। এই দেখো, শুধুমাত্র লাইটের আলোগুলোই কিন্তু বোঝা যাচ্ছে। লাইটের আলোগুলো জলের উপর পড়েছে, সেটাও অবশ্য দেখতে মন্দ লাগছে না,
এটা আবার আলাদা রকম সৌন্দর্য। দিনের বেলা হলে সাগর দিঘি পুরো পাড়টাই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যেত। তবু আমার ভালোই লাগলো যে জলের মধ্যে যে আলোগুলো পড়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেই। দেখো সেই সাগর দিঘিটা কিন্তু বিরাট বড়, অনেকটা জায়গা জুড়ে, আর চারপাশে কিন্তু বেশ সুন্দর করে বসার ব্যবস্থা করা রয়েছে। সাগর দিঘি দেখে আমরা একদম সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর আসবার সময় দেখলাম যে রাজবাড়িটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। আসার সময় টাকাটুলিতে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার বৈদ্যনাথ মিষ্টান্ন ভাণ্ডার চোখে পড়লো, আর সেখান থেকে কিন্তু কিছু মিষ্টিও কিনে ফেললাম। আমার মেয়েরা এই রাস্তায় আসলে সবসময় এখান থেকে মিষ্টি, ঝুড়ি ভাজা, বুন্দিয়া আমার জন্য অবশ্যই কিনে নিয়ে যায়। তোমরা অবশ্য কিনতে পারো এখান থেকে। টাকাটুলি থেকে ঝুড়ি ভাজা, সন্দেশ আর বুন্দিয়া নিলাম। এখানকার খুব ভালো, আমার মেয়ে মাঝে মাঝে নিয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।